পঞ্চবার্ষিকী পরিকল্পনার আমাদের প্রথম কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে। এই যে 5 ইয়ার প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা প্রথম শুরু হয়েছিল 1951 সালে। কত সালে? 1951 সালে প্রথম শুরু হয়েছিল। এই যে প্রথম দেখতে পাচ্ছ ফার্স্ট প্ল্যান 1951 থেকে 1956 প্রথম 5 ইয়ার প্ল্যান। এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল কার মাধ্যমে? এটা কিন্তু ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু, তিনি কিন্তু প্রথম মানে এটা পেশ করেছিলেন আমাদের এই 5 ইয়ার প্ল্যানটি। ওকে, এবং এই যে 5 ইয়ার প্ল্যানটা এটা তৈরি হয়েছিল, এটা তখন কে মানে চালাচ্ছিল আর কি, মানে এটা কে তখন ইন্ট্রোডিউস করছিল আমাদের ইন্ডিয়াতে, যেটা কিন্তু করছিল আমাদের একটা আয়োগ, যেটা কিন্তু আমাদের কে? অবশ্যই প্ল্যানিং কমিশন, তাই তো? প্ল্যানিং কমিশন কবে এটা প্রতিষ্ঠিত হয়েছিল আমরা সকলে জানি, 1950-এর 15ই মার্চ এই প্ল্যানিং কমিশন কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই প্ল্যানিং কমিশন কিন্তু প্রতি 5 বছর অন্তর তার প্ল্যান পেশ করতো, যার মাধ্যমে সম্পূর্ণ ভারতের একটা মানে একদম মাইন্ড ম্যাপ বলা যেতে পারে আর কি। 5 বছরের প্ল্যান, আগামী 5 বছরে কী কী হবে তার একটা মাইন্ড ম্যাপ বলা যায়, ঠিক আছে? তো এই যে 5 ইয়ার প্ল্যান, এটা কিন্তু জওহরলাল নেহরু 1951 থেকে শুরু করছে। প্রথম ছিল 1951 থেকে 56, ঠিক আছে? আর এটা যে কমিশন করছে সে কিন্তু আমাদের করছে কে? প্ল্যানিং কমিশন, তাই তো? এবং এবং এগুলো তোমাদের দেখে রাখতে হবে এখান থেকে, এই যে প্ল্যানিং কমিশন সম্পর্কে। প্ল্যানিং কমিশন কিন্তু 1950 সালে তৈরি হচ্ছে, কিন্তু বর্তমানে কিন্তু কোনো প্ল্যানিং কমিশন বলে কোনো কমিশনই নেই। তার কারণ 2014 সালে মোদিজি যখন আসছেন আর কি, তো তিনি কিন্তু তখন কি করছেন, এই যে প্ল্যানিং কমিশন সেটাকে উঠিয়ে দিচ্ছে, এবং তার বদলে তিনি 2015 ফার্স্ট জানুয়ারি এই প্ল্যানিং কমিশনের পরিবর্তে নীতি আয়োগকে কিন্তু ইন্ট্রোডিউস করছে আমাদের ইন্ডিয়াতে, ঠিক আছে? নীতি আয়োগ। এবং এই নীতি আয়োগের চেয়ারম্যানকে, বর্তমান চেয়ারম্যান অবশ্যই আমাদের নরেন্দ্র মোদী অর্থাৎ পিএম কিন্তু চেয়ারম্যান হয়ে থাকে নীতি আয়োগের। এছাড়া এর ভাইস চেয়ারম্যান রয়েছেন, তার নাম কি পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, যেটা কিন্তু আমাদের উত্তর হবে সুমন বেরি কিন্তু কারেন্ট ভাইস চেয়ারম্যান রয়েছেন আমাদের এই নীতি আয়োগের। কত সালে প্রতিষ্ঠিত হচ্ছে নীতি আয়োগ? তোমাদের কত বললাম, 2015 সালের 1 জানুয়ারিতে কিন্তু এই নীতি আয়োগ কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে, ঠিক আছে? এবার আমাদের দেখে নিতে হবে এর সম্পর্কে গুরুত্বপূর্ণ যে সমস্ত এক্সামগুলো তোমাদের আসে, তার আগে আমরা দেখে নেব এই সম্পূর্ণ টাইম টেবিলটা, সম্পূর্ণ প্ল্যানের। তোমরা স্ক্রিনে দেখে নিতে পারছো, ঠিক আছে? আমি আর এটা বলছি না, টাইম নষ্ট হবে। তো তোমরা এই সম্পূর্ণটা আগে দেখে নাও। এখানে টোটাল কতগুলো প্ল্যান রয়েছে? আমাদের 12 প্ল্যান কিন্তু রয়েছে, ঠিক আছে? তো অবশ্যই এই যে 12 প্ল্যান রয়েছে 2012 থেকে আমাদের 2017 লাস্ট আমাদের যে 12 প্ল্যান রয়েছে, এবং তারপর কিন্তু আমাদের চালু হয়েছিল যেটা আমাদের হচ্ছে নীতি আয়োগ, তাই তো? এবং এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। এবার কি কি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে সেই সম্পর্কে আমরা দেখে নেব, কারণ এখান থেকে প্রশ্ন তোমাদের অবশ্যই আসবে। এবং প্রথমে যে ইন্ট্রোডাকশনটা দিলাম সেখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন অলরেডি চলে এসেছে বিভিন্ন এক্সামে। তো চলো আজকের ফার্স্ট কোশ্চেন থেকে আমরা দেখে নেব। আমরা কোশ্চেনের মাধ্যমে বাদবাকি সমস্ত টপিকগুলো এখানে আলোচনা করে নেব। আমরা প্রথমেই দেখে নেব প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের জিজ্ঞাসা করা হতে পারে, ঠিক আছে? তো এগুলো কিন্তু তোমাদের পরপর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী চলবে। প্রথম অনুযায়ী তার প্রশ্নগুলো, দ্বিতীয় তার প্রশ্ন, তৃতীয় তার প্রশ্ন, এইভাবে আমরা দেখব, ঠিক আছে? তো অবশ্যই ভালো লাগলে তোমাদের একটা লাইক অবশ্যই তোমরা সকলে আশা করি করে দিয়েছো, ঠিক আছে? শেয়ার কিন্তু সকলে করবে তোমাদের সকল ফ্রেন্ডের সাথে এবং বিভিন্ন গ্রুপে, ওকে? এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে যাতে হারিয়ে না যায়। এছাড়া আমাদের অন্যান্য প্লেলিস্ট তোমরা চেক আউট করে নেবে যাতে তোমাদের গুরুত্বপূর্ণ কোনো ভিডিও মিস না হয়ে যায়, ওকে? তো ফার্স্ট কোশ্চেন আমাদের এখানে রয়েছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদ কত ছিল? 1951 থেকে 1956 সালের 5 বছরের জন্য যে প্রথম 5 ইয়ার প্ল্যান, এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল পণ্ডিত জওহরলাল নেহরুর মাধ্যমে, তাই তো? চলো পরবর্তী কোশ্চেন আমাদের আছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের ওপর ভিত্তি করে এটা তৈরি করা হয়েছিল? বহুবার এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে। এক্ষেত্রে আমাদের উত্তর হবে হ্যারো-ডোমার মডেল। হ্যারো-ডোমার মডেলের ভিত্তিতে আমাদের এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা প্রস্তুত করা হয়েছিল। নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেন আছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? পরীক্ষায় অনেকবার আসে। তো আমরা জানি যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল আমাদের এগ্রিকালচার অর্থাৎ কৃষিকাজ, ঠিক আছে? কৃষির উন্নয়ন, এটাই ছিল আমাদের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য। পরবর্তী আমাদের কোশ্চেন আছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে 5টি ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল? তো অবশ্যই কিন্তু এখানে কিন্তু বিভিন্ন আইআইটিগুলো কিন্তু এখানে প্রতিষ্ঠিত হয়েছিল, তোমরা জানো সকলে। এবং এখানে পরীক্ষায় অবশ্যই প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা হয়। তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 5টি ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল, কোনটা? এটা প্রথম, ঠিক আছে? তো চলো পরবর্তী কোশ্চেন আছে। পরবর্তী যে কোশ্চেনগুলো তোমাদের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখে নেব। তার প্রথম প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত ছিল? অপশানগুলো তোমরা ভালো করে দেখে নেবে। অপশান তোমাদের রয়েছে, ভালো করে দেখো। এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে 1956 থেকে 1961 সালের তোমাদের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা সময়কালটা ছিল, টাইম পিরিয়ড।
পরবর্তী প্রশ্ন আছে এটা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে এটা তৈরি করা হয়েছিল? তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের পিসি মহলানবিস পরিকল্পনার উপর ভিত্তি করে, এই মডেলের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা হয়েছিল, এবং হ্যারড ডমার মডেলের উপর ভিত্তি করে আমাদের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। পরবর্তী আমাদের কোশ্চেন আছে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? আমরা যেমনটা দেখলাম প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কৃষির উন্নয়ন বা এগ্রিকালচারের যে তোমাদের ডেভেলপমেন্ট সেটা কিন্তু লক্ষ্য ছিল, এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার আমাদের ইন্ডাস্ট্রি যে সমস্ত উন্নয়ন করা, ঠিক আছে, কীভাবে শিল্পের উন্নয়ন করা যায় সেটা কিন্তু আমাদের এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল, যেটা 1956 থেকে 61। পরবর্তী আমাদের কোশ্চেন রয়েছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কি আছে দেখব। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কত ছিল? অবশ্যই আমাদের 1961 থেকে 1966 সাল আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এই টাইম পিরিয়ডের মধ্যে আমাদের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কিন্তু ছিল। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? তো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল আমাদের স্বনির্ভরতা, কৃষি ও শিল্পের উন্নয়ন। প্রথমে ছিল আমাদের কৃষির উন্নয়ন, দ্বিতীয়তে হচ্ছে আমাদের শিল্পের উন্নয়ন, এবং তৃতীয়তে হচ্ছে আমাদের কৃষি এবং শিল্প দুটোরই আমাদের উন্নয়ন, স্বনির্ভরতা এবং উন্নয়ন। পরবর্তী আমাদের কোয়েশ্চেন আছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় ঝাড়খণ্ডে বোকারো লোহা ইস্পাত এবং যে শিল্প প্রতিষ্ঠিত হয়েছিল? তোমরা সকলে জানো, এটা তোমাদের পরীক্ষা জিজ্ঞাসা করা হয়, এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা কোন দেশের থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু আমাদের রাশিয়ার থেকে কিন্তু নেওয়া হয়েছে এই 5 ইয়ার প্ল্যান এর ধারণাটা, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু এখানে এটা তোমাদের পরীক্ষা জিজ্ঞাসা করা হয়, এটা তোমাদের বলে দিলাম, অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখতে পারো। এখানে আমাদের কোশ্চেন যেটা রয়েছে কি, যে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় ঝাড়খণ্ডের বোকারোর যে লৌহ ও ইস্পাত শিল্প প্রতিষ্ঠিত হয়েছিল, এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে হয়েছিল? অবশ্যই এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে কিন্তু এই ঝাড়খণ্ডের বোকারো এবং লৌহ ইস্পাত যে কারখানাগুলো এটা কিন্তু তৈরি করা হয়েছিল। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন দেখব, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে সবুজ বিপ্লব হয়েছিল? গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেকবার এসেছে। তো সবুজ বিপ্লব হয়েছিল আমাদের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে? এক্ষেত্রে অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে আমাদের সবুজ বিপ্লব হয়েছিল। ভারতের সবুজ বিপ্লবের জনককে MS স্বামীনাথন, তিনি কিন্তু ভারতের সবুজ বিপ্লবের জনক, যিনি 2024 সালে মরণোত্তর ভারতরত্ন পুরস্কারে কিন্তু সম্মানিত হয়েছেন, ঠিক আছে। এছাড়া আমাদের বিশ্বের সবুজ বিপ্লবের জনক হচ্ছেন কে? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে নরম্যান বোরলগ, ঠিক আছে। আর শ্বেত বিপ্লবের জনককে এটাও আছে, যেটা কিন্তু দুগ্ধ উৎপাদন শ্বেত বিপ্লবের সাথে যুক্ত, এবং এর জনক হয়ে যাচ্ছে আমাদের ভার্গিস কুরিয়েন, ঠিক আছে। এগুলো পরীক্ষায় আছে, এগুলো তোমরা একটু দেখে রাখবে, ঠিক আছে। চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখি, ভার্গিস কুরিয়েন। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার নিম্ন স্তরে গণতন্ত্রের জন্য পঞ্চায়েত নির্বাচন শুরু হয়েছিল? তো গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে আমাদের এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? অবশ্যই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পঞ্চায়েত নির্বাচন কিন্তু শুরু হয়েছিল গণতন্ত্রের জন্য, ঠিক আছে। আচ্ছা, আর পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম শুরু হয়েছিল কোন জায়গায়? অবশ্যই রাজস্থানের নগর ডিস্ট্রিক্ট, তাই তো। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে সবচেয়ে ব্যর্থ বলে মনে করা হয়েছে? ঠিক আছে, এগুলো তোমাদের জিজ্ঞাসা করা হয়। তো সব থেকে বেশি ব্যর্থ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমাদের মনে হয়? অবশ্যই কিন্তু আমাদের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সব থেকে বেশি ব্যর্থ বলে কিন্তু মনে করা হয়। পরবর্তী আমরা কোশ্চেন দেখব, আর এই যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থ হয়েছিল, এর কারণও ছিল, এটা এমনি এমনি ব্যর্থ হয়নি। তার কারণ হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো যুদ্ধ হয়েছিল, যেমন আমাদের ভারত চীন যুদ্ধ কিন্তু এই সময়কালে হয়েছিল 1962-তে, ঠিক আছে। এবং ভারত পাকিস্তানে হয়েছিল 1965-র দিকে আবার, ঠিক আছে। ভারত পাকের যে যুদ্ধটা 1965-র দিকেও হয়েছিল, চীনের সাথে হয়েছিল 1962-র দিকে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু এগুলো তোমাদের গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের দেখে রাখতে হবে। এছাড়া আভ্যন্তরীণ একটা আমাদের ডিস্টারবেন্সের মানে সৃষ্টি হয়েছিল, ডিস্টারবেন্স। তো অবশ্যই কিন্তু এক্ষেত্রে 1966-র দিকে সেটা কিন্তু হয়েছিল, এই কারণে কিন্তু তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেছিল। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থতার পর সরকারকে যোজনা অবকাশ ঘোষণা করতে হয়েছিল? আমরা জানি যে যোজনার অবকাশ কিন্তু হয়েছিল, তো এটা কিন্তু তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর কিন্তু এখানে যোজনার অবকাশ কিন্তু হয়েছিল, ঠিক আছে। এবার এই যে যোজনার অবকাশ, এটা সময়টা কত, এটা কি তোমরা জানো? অবশ্যই তোমরা যদি জানো সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। তাছাড়া আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, এখানে কিন্তু তোমাদের কতগুলো যোজনা তোমাদের মানে সময়কালকে এখানে কিন্তু বিরতি দেখা গিয়েছিল। এই বিরতিগুলো কোন কোন টাইম ছিল, সেই টাইম পিরিয়ডটা তোমাদের আসবে। এই যে যোজনা যে অবকাশটা যেটা হয়েছিল তোমাদের, এখানে কিন্তু প্রথম অবকাশটা হয়েছিল 1966 থেকে 1969।
কী বললাম 1966 থেকে 1969 কিন্তু এখানে একটা অবকাশ হয়েছিল, অর্থাৎ অবকাশ বলতে এখানে কিন্তু তোমাদের একটা গ্যাপ পড়ে গিয়েছিল, এখানে বিরতি হয়েছিল একটা, ঠিক আছে। তারপর কিন্তু তোমাদের দ্বিতীয় আর একটা বিরতি হয়েছিল, যেটা 1978 থেকে 1980-তে হয়েছিল। এগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে, এগুলো কিন্তু ফালতু ভেবো না কেউ, ঠিক আছে, পরীক্ষায় এসেছে অনেকবার। এবং তৃতীয় যে আমাদের অবকাশ বা বিরতিটা হয়েছিল, এটা কিন্তু 1990 থেকে 1992 হয়েছিল, যেটা কিন্তু সপ্তম আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে হয়েছিল, ঠিক আছে। তো প্রথমে তো আমাদের 3টে হলো, তারপর 4 নম্বরের মানে 3 আর 4-এর মাঝখানে একটা অবকাশ পাচ্ছি আমরা, তারপরে আবার 5 আর 6-এর মাঝখানে একটা পাচ্ছি, এবং 7 আর 8-এর মাঝখানে আরেকটা পাচ্ছি। তো 3টে কিন্তু আমরা বিরতি পাচ্ছি, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই জিজ্ঞাসা করা হবে। চলো পরবর্তী কোশ্চেন কী আছে দেখি। পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে, আচ্ছা প্রথম যে অবকাশ, তো আমরা প্রথম আমাদের যে কোয়েশ্চেন আসছে এখান থেকে যে অবকাশগুলো, তো প্রথম প্রশ্ন আজকে কী আছে দেখি এখান থেকে। প্রথম যোজনা অবকাশের সময়কালটা কী ছিল? তো আমরা একটু আগেই যেমন বললাম 1966 থেকে 1969, কিন্তু এটা প্রথম যোজনার যে অবকাশটা ছিল, তো এই টাইম পিরিয়ডটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। তো অবশ্যই তোমাদের সকলের জন্য কিন্তু এগুলো অনেক কষ্ট করে তোমাদের কিন্তু তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে সকলে, এবং সকলে কিন্তু বেশিরভাগ মাত্রায় কিন্তু শেয়ার কিন্তু তোমাদের সকলকে করতে হবে, এবং সাবস্ক্রাইব কিন্তু সকলে করে রাখবে যারা এখনও পর্যন্ত করনি। আর টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাবে, কারণ এই পিডিএফ কিন্তু টেলিগ্রামে শেয়ার করা হবে অবশ্যই, ঠিক আছে। আর তোমরা কিন্তু টেলিগ্রামে আমাদের দুটো টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু তোমরা দুটোতেই কিন্তু জয়েন করে যাবে, ঠিক আছে। আমাদের এখানে পরবর্তী কোয়েশ্চেন রয়েছে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থতার পর কত বছরের জন্য বার্ষিকী যোজনা স্থগিত করা হয়েছিল? তো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর আমাদের বার্ষিকী এটা কতবার স্থগিত করা হয়েছিল? আমরা ঠিক দেখলাম যে 3বার কিন্তু এটা স্থগিত করা হয়েছিল, বা এটা বিরতি দেওয়া হয়েছিল। তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী আমাদের আছে চতুর্থ যে পঞ্চবার্ষিকী আমাদের পরিকল্পনাগুলো রয়েছে, তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে আমাদের কোয়েশ্চেন আছে। প্রথম কোয়েশ্চেন আছে, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকালটা কত ছিল, টাইম পিরিয়ডটা। তো আমরা জানি 1969 পর্যন্ত তো এখানে আমাদের যে অবকাশটা ছিল আর কি। তো 1969 থেকে 1974 সালে কিন্তু আমাদের চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু মেয়াদকালটা ছিল, টাইম পিরিয়ডটা। পরবর্তী আমাদের যে কোয়েশ্চেনটা আসছে, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? অবশ্যই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার আমাদের মূল উদ্দেশ্য ছিল কৃষি ও সেচের উপর স্থিতিশীলতা এবং তার গুরুত্ব সহ তার স্বনির্ভরতা, ঠিক আছে। কৃষি আর সেচের ওপর কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয়েছিল। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতের কৃষি বৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল? ভারতে কৃষি বৃদ্ধির হার সবথেকে বেশি ছিল আমাদের চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, যেটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড 1969 থেকে 1974-এর মধ্যে। পরবর্তী আমাদের কোশ্চেন আছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 14টি ব্যাংকের জাতীয়করণ হয়েছিল? এই কোশ্চেনটা তোমাদের বারবার বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে, আবারও আসবে। তো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 14টি ব্যাংকের জাতীয়করণ হয়েছিল? এক্ষেত্রে আমাদের অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পরিকল্পনায় কিন্তু আমাদের 14টি জাতীয় ব্যাংক কিন্তু জাতীয়করণ হয়েছিল। এবং আমাদের যে রিজার্ভ ব্যাংক, এর জাতীয়করণ কবে হয়েছিল এটাও তোমাদের জিজ্ঞাসা করা হয় বারবার। রিজার্ভ ব্যাংক 1935 সালে এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল মুম্বাই, যার মহারাষ্ট্রে হেডকোয়ার্টার অবস্থান করছে, এবং এটা 1949-এ এর জাতীয়করণ হয়েছিল। ওকে, তো এটা কিন্তু তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। আর অবশ্যই তোমরা যারা যারা ক্লাসটা দেখছো, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে কারেন্ট রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর পদে কে রয়েছেন, ইনি নতুন নিযুক্ত হয়েছেন। অবশ্যই তোমরা যারা যারা ক্লাসটা দেখছো সকলে কমেন্ট সেকশানে কমেন্টের মাধ্যমে জানাও। এছাড়া আমরা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড 2024-25 যে অ্যাপয়েন্টমেন্ট গুরুত্বপূর্ণ, সেখান থেকে তোমাদের কিন্তু একটা ক্লাস দিয়েছি, ওখান থেকে কোয়েশ্চেন তোমাদের অবশ্যই আসবে। যারা এসএসসি এক্সাম দেবে, জিডি এক্সাম দেবে, সমস্ত এক্সামে কিন্তু গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা প্লেলিস্ট সেকশনটা চেক করে নেবে। আমাদের পরবর্তী কোয়েশ্চেন রয়েছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় খরাপ্রবণ এলাকা কর্মসূচি শুরু করা হয়েছিল? তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু এই খরাপ্রবণ এলাকার কর্মসূচি শুরু হয়েছিল। নেক্সট আমাদের পরবর্তী কোয়েশ্চেন আসছে যেটা, আচ্ছা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন কিন্তু এটাও ভালো করে দেখে রাখবে, কারণ এটাও বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমাদের ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এটা প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এই কোয়েশ্চেনটা তোমরা হোমওয়ার্কে তোমাদের কিন্তু এই কোয়েশ্চেনটা থাকলো, এটা তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সারটা জানাবে। তো দুটো কোয়েশ্চেন থাকলো, রিজার্ভ ব্যাংকের গভর্নরের নাম কি বর্তমান, আর ইসরো কত সালে প্রতিষ্ঠা হচ্ছে, ঠিক আছে। তো দুটোরই অ্যান্সার তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ইসরো, আচ্ছা এখানে কিন্তু ইসরো গঠন করা হচ্ছে আমাদের কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? অবশ্যই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু আমাদের ইসরো কিন্তু চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এটা স্থাপন করা হয়েছিল। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হচ্ছে 1969 থেকে 74, আর ইসরো কত সালে প্রতিষ্ঠা হচ্ছে এটা তোমরা জানিয়ে দেবে, কারণ এই টাইম পিরিয়ডের মধ্যেই কিন্তু আমাদের ইসরো প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে। তো চলো পরবর্তী কোশ্চেন আমাদের যেটা রয়েছে,
পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন দেখে নেব। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদকাল কত ছিল? তো ফার্স্ট কোশ্চেনের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের 1974 সালে, 74 থেকে 78 সালের মধ্যে আমাদের কিন্তু পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার এটা টাইম পিরিয়ড ছিল। পরবর্তী কোশ্চেন আছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্যটা আমাদের কী ছিল? এখানকার আমাদের মূল উদ্দেশ্য ছিল যে গরিবি হাটাও, যে মূল আমাদের যে স্লোগান তোমরা সকলে হয়তো শুনেছো, ঠিক আছে? তো গরিবি বিমোচন এবং স্বনির্ভরতার ওপর এখানে কিন্তু জোর দেওয়া হয়েছিল, ঠিক আছে? তো আত্মনির্ভরতা বা স্বনির্ভরতার ওপর সবথেকে বেশি এখানে গুরুত্ব দেওয়া হয়েছিল। এক্ষেত্রে দরিদ্র মানে নির্মূল করার কিন্তু এখানে চেষ্টা করা হয়েছিল। এটা কিন্তু মূল উদ্দেশ্য ছিল আমাদের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার, যেটা টাইম পিরিয়ড 1974 থেকে 1978। পরবর্তী আমাদের কোশ্চেন রয়েছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা সর্বপ্রথম দারিদ্র দূরীকরণের স্লোগান দেওয়া হয়েছিল, যেটাকে আমরা বলেছিলাম কি গরিবি হাটাও, তাই তো? তো এই যে স্লোগানটা এটা দেওয়া হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমাদের কিন্তু এই গরিবি হাটাও এই যে স্লোগান বা এই যে আমাদের দারিদ্র দূরীকরণ, এইটা কিন্তু স্লোগান দেওয়া হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। পরবর্তী আমাদের কোয়েশ্চেন রয়েছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাত্র 4 বছরের জন্য স্থায়ী ছিল? তো গুরুত্বপূর্ণ কোশ্চেন। এমন একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা দেখছি যে সমস্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 বছরের জন্য, কিন্তু এর নামও হচ্ছে 5 ইয়ার প্ল্যান। কিন্তু কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা 4 বছরের জন্য স্থায়ী ছিল, সেইটা নাম কি? অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা টাইম পিরিয়ড 1974 থেকে 78, মানে 4 বছর। 1974 থেকে 78 4 বছরের জন্য কিন্তু স্থায়ী হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেখানে গরিবি হাটাও স্লোগান কিন্তু দেওয়া হয়েছিল। পরবর্তী আমাদের কোশ্চেন কি আছে? গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা যেটা করছি না, কমপ্লিট টপিক, এর বাইরে কোনো কোশ্চেন আসার সম্ভাবনা নেই। তোমাদের এসএসসি, ব্যাংক, রেল, আমাদের স্টেট এক্সাম সম্পূর্ণ তোমাদের সিলেবাস কভার আপ হচ্ছে এই একটা ক্লাসের মাধ্যমে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ঠিক আছে? যাদের যাদের ভালো লাগছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কিন্তু একটা অবশ্যই করে দেবে। পরবর্তী টপিক কোন টপিকের ওপর রাখবো সেটা তোমরা বলে দেবে, কারণ এই টপিকটা তোমাদের এসএসসি জিডিতে অনেকবার জিজ্ঞাসা করা হচ্ছে, প্রতিটা শিফটে থাকছে এবং এসএসসি জিডি তোমাদের অনেকে যারা এক্সাম দেবে তারা বারবার বলছিল যে এই টপিকের ওপর একটা ক্লাস নিয়ে আসতে, এই জন্য এই ক্লাসটা তাদের সকলের জন্য। এবং তোমাদের জন্য আরও কোনো ক্লাস মানে প্রয়োজন হয়ে থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। তো আজকে পরবর্তী আমাদের কোশ্চেন রয়েছে যেটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতীয় জাতীয় মহাসড়কের ব্যবস্থা করা হয়েছিল? ভারতীয় যে রাষ্ট্রীয় যে সমস্ত রাজমার্গগুলো যেটাকে আমরা বলে থাকি বা ন্যাশনাল হাইওয়েগুলো রয়েছে আমাদের, সেগুলো কিন্তু হয়েছিল আমাদের এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। তো এক্ষেত্রে আমাদের অপশান নাম্বার 2 রাইট অ্যান্সার হয়ে যাবে। ওকে, চলো পরবর্তী আমাদের কোশ্চেন কি আছে? আচ্ছা, দ্বিতীয় যে আমরা যোজনা অবকাশ দেখছি, এটা আমরা দেখছি কোথায়? পঞ্চম থেকে ষষ্ঠর মধ্যে একটা অবকাশ দেখেছিলাম। তো এক্ষেত্রে কিন্তু আমাদের দ্বিতীয় যে অবকাশ বা বিরতি সেটা আমরা দেখব। প্রথম কোশ্চেন রয়েছে দ্বিতীয় অবকাশ, এটা সময়কালটা কত? এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের 1974 থেকে 78 আমাদের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এবং ঠিক এর মাঝখানেই পড়ছে, অর্থাৎ 1978 থেকে 1980 এই 2 বছরের জন্য কিন্তু এখানে অবকাশ বা বিরতি ছিল। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিরতি। ওকে, চলো পরবর্তী কোশ্চেন কি আছে? ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর টাইম পিরিয়ডটা অবশ্যই আমাদের দেখে রাখতে হবে। 1980 থেকে 1985 মধ্যে পড়ছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ওকে, পরবর্তী কোশ্চেন কি আছে আমাদের? আমাদের পরবর্তী প্রশ্ন আছে এই যে ষষ্ঠ পঞ্চবার্ষিকী কিছু পরিকল্পনা, এর উদ্দেশ্যটা কী? তো ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল আমাদের দারিদ্র বিমোচন, কর্মসংস্থানের ওপর সবথেকে বেশি জোর দেওয়া হয়েছিল। আমাদের পঞ্চমে কিন্তু দরিদ্র নির্মোচন অর্থাৎ গরিবি হাটাও এখানে স্লোগান দেওয়া হয়েছিল, এবং তার সাথে সাথে স্বনির্ভরতার ওপর কিন্তু এখানে আত্মনির্ভরতার ওপর এখানে কিন্তু জোর দেওয়া হয়েছিল। কিন্তু এক্ষেত্রে কিন্তু জোর দেওয়া হচ্ছে কি কর্মসংস্থান বৃদ্ধির ওপর সবথেকে বেশি পরিমাণে জোর দেওয়া হচ্ছে এখানে, ঠিক আছে? কারণ এর আগে আমাদের সেরকম মানে আর্থিক অবস্থা সেরকম ছিল না, এই জন্য কিন্তু এখানে আর্থিক দিক থেকে উন্নত করার লক্ষ্যে এখানে স্বনির্ভরতার পাশাপাশি কর্মসংস্থানের ওপর বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। পরবর্তী আমাদের কোয়েশ্চেন রয়েছে কি কোন পঞ্চম বার্ষিকী পরিকল্পনা ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যেটাকে আমরা সংক্ষেপে নাবার্ড বলে চিনি, তাই তো? তো এটা থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা তোমাদের বহুবার এক্সামে জিজ্ঞাসা করা হয়। নাবার্ড ব্যাংক বা নাবার্ড এটা কিন্তু
কি ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক, এই যে শিবরামন যে কমিটির সুপারিশে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা? ঠিক আছে, তো অবশ্যই এক্ষেত্রে আমাদের ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে এই নাবার্ডের ব্যাংক কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আর এটা কোন কমিটির সুপারিশে? এটা কিন্তু শিবরামন যে কমিটি রয়েছে তার সুপারিশেই কিন্তু এটা তৈরি করা হয়েছিল। ওকে, চলো পরবর্তী কোয়েশ্চেন আছে, জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার্যক্রম শুরু করা হয়েছিল? অবশ্যই এক্ষেত্রে আমাদের কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার ক্ষেত্রে এটা হয়েছিল। প্রতিটা কোয়েশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ, বহুবার এক্সাম এসেছে, সেগুলো কিন্তু এখানে নেওয়া হয়েছে। একটা কোয়েশ্চেনও কিন্তু বাদ দেওয়ার মতো নয়, যদি কোনো কোয়েশ্চেন মিস করে যাও সেক্ষেত্রে সমস্যা রয়েছে তোমাদের। ঠিক আছে, তো কেউ কোনো কোয়েশ্চেন কিন্তু এখানে বাদ দেবে না। ঠিক আছে, এগুলো সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি সমস্ত এক্সামে কিন্তু রাখা আছে। এএলপি টেকনিশিয়ান, আরপিএফের বিভিন্ন এক্সামে, এনটিপিসির এক্সামে, গ্রুপ ডি এক্সামের যেগুলো এসেছে, মানে গ্রুপ ডিতে তোমাদের অনেক কোয়েশ্চেন এখানে এসেছে, গ্রুপ ডি, এনটিপিসি। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু কোনো কোয়েশ্চেন এগুলো বাদ দেবে না তোমরা। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূল্য নিয়ন্ত্রণের অবসান ঘটিয়ে অর্থনৈতিক উদারীকরণের সূচনা করা হয়েছিল? তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু এটা করা হয়েছিল। আমাদের পরবর্তী কোয়েশ্চেন কি আছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেহরুবাদী সমাজতন্ত্রের অবসান ঘটেছিল? অবশ্যই আমাদের ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের এই নেহরুবাদী সমাজতন্ত্রের অবসান কিন্তু ঘটিয়েছিল। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, জনতা পার্টি সরকার দ্বারা তৈরি রোলিং প্ল্যান যেটা 1978 থেকে 83 এটা শেষ করে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা? এটা কিন্তু 1978 থেকে শুরু হয়েছিল এবং 83-র দিকে শেষ হয়েছিল। এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে এটা শেষ হচ্ছে? অবশ্যই আমাদের ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে এটা শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন আছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা সমন্বিত গ্রামীণ উন্নয়ন কর্মসূচি শুরু হয়েছিল? অবশ্যই আমাদের ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা শুরু হয়েছিল, যেটা আমরা প্রথমেই বলেছি। পরবর্তী আমাদের আসছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তাই তো? তো সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে দেখতে গেলে প্রথম তার টাইম পিরিয়ডটা আমাদের দেখতে হবে। তো এর টাইম পিরিয়ডটা কত? 1985 থেকে 1990 এর মধ্যে পড়ছে, 5 বছরের জন্য সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পরবর্তী আমাদের প্রশ্ন আছে কি, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী? অবশ্যই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য আমাদের কী হওয়া উচিত? কর্মসংস্থানের উন্নয়ন, মানে কর্মসংস্থান তো প্রথমে জোর দেওয়া হলো, তারপর কী হচ্ছে, এবার আবার উন্নয়ন করার চেষ্টা হচ্ছে। কর্মসংস্থান হয়েছে বাট এটাকে উন্নয়ন করার চেষ্টা হচ্ছে। শিক্ষা ও জনস্বাস্থ্যের ওপর এখানে জোর দেওয়া হচ্ছে, শিক্ষার সাথে সাথে স্বাস্থ্যেরও জোর দেওয়া হচ্ছে এবং কর্মসংস্থানের ওপর জোর দেওয়া হচ্ছে এই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন কী আছে, প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা উপস্থাপন করা হয়েছিল? গুরুত্বপূর্ণ কোশ্চেন, এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয় তোমাদের এটা। তো এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে কিন্তু এটা আমাদের মানে শুরু হয়েছিল সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পরবর্তী আছে আমাদের, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় লাকারওয়াল কমিটির দ্বারা দারিদ্র প্রথম পরিমাপ করা হয়েছিল? তো এই যে লাকারওয়াল যে কমিটির দ্বারা দারিদ্র পরিমাপ করা হয়েছিল, এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে? এটা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে কিন্তু এটা করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন আছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় খাদ্য কাজ উৎপাদনের স্লোগান দেওয়া হয়েছিল? তো এখানে আমাদের রাইট অ্যান্সার হবে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় খাদ্য কাজ এবং উৎপাদনের স্লোগান কিন্তু দেওয়া হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জহর যে রোজগার যোজনার মতো একটি গুরুত্বপূর্ণ কর্মসংস্থান ভিত্তিক কর্মসূচি শুরু হয়েছিল, এটা আমাদের এই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে এটা চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন আছে আমাদের, তৃতীয় যোজনা অবকাশ বা তৃতীয় যে আমাদের তৃতীয় বিরতি আমাদের কোথায় হচ্ছে? এটাও কিন্তু আমাদের 2 বছরের জন্য হয়েছিল। আমরা অপশানটা দেখিনি, তারপর বলছি। অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 4, 1990 থেকে 1992 এর মধ্যে এই 2 বছরের জন্য আমাদের তৃতীয়, এই তিনবারের জন্য কিন্তু এই আমাদের তৃতীয় যোজনা অবকাশ কিন্তু এটা হয়েছিল সপ্তম এবং অষ্টমের মাঝখানে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী কোশ্চেন রয়েছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কী কী কোশ্চেন আছে? প্রথমেই আমরা দেখব টাইম পিরিয়ডটা। টাইম পিরিয়ড হয়ে যাবে এক্ষেত্রে আমাদের 1992 থেকে 1997, 5 বছরের জন্য আমাদের হয়েছিল অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, এবং এর মূল যে উদ্দেশ্য এটা কী ছিল আমাদের? এর মূল উদ্দেশ্য ছিল অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আমাদের মূল উদ্দেশ্য ছিল কোনটা? এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মানব সম্পদ উন্নয়ন।
মানব সম্পদের যে উন্নয়ন, এটা কিন্তু আমাদের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধানমন্ত্রী রোজগার যোজনা এটা শুরু হয়েছিল? এক্ষেত্রে অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যার মাধ্যমে প্রধানমন্ত্রী রোজগার যোজনা এটা কিন্তু শুরু হয়েছিল 1992 থেকে 97, তাই তো? আচ্ছা, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর টাইম পিরিয়ডটা কত? তাহলে ঠিক তারপর থেকেই হবে নিশ্চয়ই, তাই তো? 1997 থেকে 2002, এটা হচ্ছে আমাদের কত? নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে এর মূল উদ্দেশ্য কী ছিল? অবশ্যই এরও মূল উদ্দেশ্য কী হবে? সুষ্ঠু বন্টন ও সমতার সঙ্গে উন্নয়ন করা। তো এটা ছিল আমাদের নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য। পরবর্তী কোশ্চেন আছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতের স্বাধীনতার পর থেকে 50 বছর চিহ্নিত করে এবং অটল বিহারী বাজপেয়ীকে প্রধানমন্ত্রী পদে নিয়ে যায়? তো এমন একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা আমাদের ভারতের স্বাধীনতার পর থেকে 50 বছর চিহ্নিত করে, অর্থাৎ 50 বছর কমপ্লিট হচ্ছে এবং অটল বিহারী বাজপেয়ীকে প্রধানমন্ত্রী পদে নিয়ে যাচ্ছে, অর্থাৎ সেই সময় তিনি ছিলেন। ঠিক আছে, এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে পড়ছে? অবশ্যই আমাদের নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে পড়ছে। ঠিক আছে, যেটা আমাদের কত? অবশ্যই আমাদের 2002 পর্যন্ত, 97 থেকে 2002। এবার দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আসছে, এটাও ঠিক তাই, তার পরের বছর থেকে শুরু হবে নিশ্চয়ই। তাহলে 2002 থেকে অবশ্যই আমাদের 2002 থেকে 2007, এই 5 বছরের জন্য আমাদের চলছে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে এরও নিশ্চয়ই মূল উদ্দেশ্য কিছু থাকবে, নিশ্চয়ই আছে। তো এক্ষেত্রে আমাদের এর মূল উদ্দেশ্য ছিল কোনটা? রাইট অ্যান্সার হবে আমাদের দারিদ্র্য এবং বেকারত্ব দূর করা এবং আগামী 10 বছরের ব্যক্তিগত ও আয় দ্বিগুণ করে দেওয়া। মানে আমাদের যে আয় তো হচ্ছেই, মানে উন্নয়ন মানুষের হয়েছে, এর মধ্যে উন্নয়ন হয়ে গেছে, কিন্তু সেই উন্নয়নকে আরও বাড়ানো এবং বেকারত্ব যে জিনিসটা সেটাকে দূর করে দেওয়া, বেকারত্বকে দূর করা এবং আমাদের যে ব্যক্তিগত যে আয় রয়েছে সেটা কমসে কম তার দ্বিগুণ করে দেওয়া। ঠিক আছে, তো এটা ছিল আমাদের এই দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য, যা টাইম পিরিয়ড 2002 থেকে 2007। পরবর্তী আসছে আমাদের একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেখানে যেখানে কত কত টাইম পিরিয়ডটা? অবশ্যই এক্ষেত্রে আমাদের 2007 থেকে শুরু হবে 2012 পর্যন্ত একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এর মূল উদ্দেশ্য কী ছিল? অবশ্যই এর মূল উদ্দেশ্য ছিল উন্নয়ন দ্রুত এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি। অবশ্যই আর দ্রুত উন্নয়ন করা, উন্নয়ন তো হচ্ছে, বাট এটাকে আরও র্যাপিডলি গ্রো করা। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের দ্রুত উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন আছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিক্ষার অধিকার আইন, যেটা 2009 পরীক্ষায় এটা জিজ্ঞাসা করা হয়, বারবার আসে যে শিক্ষার অধিকার এটা কত সালে এটা কিন্তু পাস হয়েছিল? অবশ্যই 2009-তে। ঠিক আছে, তো এই যে সালে উপস্থাপন করা হয়েছিল, যা 2010 সালে কিন্তু এটা কার্যকর করা হয়েছিল। আইনটা শুরু হয়েছিল 2009-তে, এটা আইনটা মানে তোমাদের পাস হয়েছিল আর কি, এবং 2010 সালে এটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে, অর্থাৎ 2010 সাল থেকে এটা কার্যকর করা হচ্ছে, এটা আমাদের সংবিধানের মতে আর কি। তো এক্ষেত্রে এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতার মধ্যে পড়ছে? এক্ষেত্রে অবশ্যই এটা আমাদের কততম? অবশ্যই 11তম আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে পড়ছে, যেটা একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পরবর্তী কোশ্চেন আমাদের কি আছে? একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রধান যে স্কিমগুলো ছিল এগুলো কি কি ছিল? তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি? জাতীয় স্বাস্থ্য বীমা প্রকল্প ছিল 2007-এর, প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি ছিল 2008-এর, ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশন স্কিম 2009-এর, জাতীয় গ্রামীণ জীবিকা যে মিশন ছিল 2011, এবং রাজীব গান্ধী যে আবাস যোজনা 2011। সুতরাং সবকটি কিন্তু এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে। সবগুলো তোমাদের নিয়েছি, তার কারণ এগুলো তোমাদের সমস্ত এক্সামে কিন্তু আসে, আর এগুলো তোমাদের একটা কোশ্চেনের মাধ্যমে সবকটা কভার হয়ে গেল, তাই কি না? অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক সকলে করে দেবে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। ঠিক আছে, শেয়ার সকলে করে দেবে। লাস্ট আমাদের আসছে যেটা দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং শেষ যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই টাইম পিরিয়ডটা অবশ্যই আমাদের দেখতে হবে, গুরুত্বপূর্ণ। এটা মানে এক্সামে অবশ্যই আসবে। এর টাইম পিরিয়ড 2012 থেকে 2017 সাল, এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে। এবং এটাই হচ্ছে আমাদের শেষ দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এবং শেষ বলা যায় না, তো দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল এটা, এবং এর মূল উদ্দেশ্যও ছিল নিশ্চয়ই কিছু, হ্যাঁ নিশ্চয়ই কিছু ছিল। তো অবশ্যই এর মূল উদ্দেশ্য ছিল আমাদের দ্রুত এবং অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন। ঠিক আছে, দ্রুত অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন ছিল,
দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূল উদ্দেশ্য, যেটা 2012 থেকে 2017 পর্যন্ত ইমপ্লিমেন্ট হচ্ছে। এবং এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো, এগুলো ইমপ্লিমেন্ট কে করে থাকে? অবশ্যই পরিকল্পনা কমিশন করে থাকে, যেটা 1950 সালে তৈরি হয়েছিল। কিন্তু বর্তমানে আমাদের 1950-এর যে আমাদের প্ল্যানিং কমিশন, সেটা কিন্তু বর্তমানে নেই। তার পরিবর্তে নতুন এসেছে আমাদের নীতি আয়োগ। নীতি আয়োগ 1 জানুয়ারি 2015 সালে, এটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে এটা কিন্তু প্রথম আমাদের ভারতে ইন্ট্রোডিউস করা হচ্ছে, মানে নাম পাল্টে হচ্ছে প্ল্যানিং কমিশনের বদলে আসছে আমাদের নীতি আয়োগ, তাই তো? এবং এর চেয়ারম্যান হচ্ছেন আমাদের নরেন্দ্র মোদী, ভাইস চেয়ারম্যান হচ্ছেন আমাদের সুমন বেরি। ঠিক আছে? এগুলো পরীক্ষায় আছে, অবশ্যই তোমরা এগুলো নোট ডাউন করে রাখতে পারো। তো পরবর্তী আর কোনো কোশ্চেন আছে আমাদের?